এটা জাপান। জাপানি ভাষায় একে বলে নিহন, যার মানে হলো এটা জাপান। জাপানি ভাষায় একে বলে নিহন, যার মানে হলো সূর্যের উৎপত্তি। নামটি কিন্তু চীনের দেওয়া। উদীয়মান সূর্যের দেশ। ওকে বন্ধুরা, আমরা টোকিওতে যাচ্ছি, যা ৩৭ মিলিয়ন জনসংখ্যার একটি শহর। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। এই শহর ছেড়ে চলে গেলে সরকার প্রত্যেক পরিবারের শিশু প্রতি $৭,৫০০ দেবে। ভাবুন, এটি সাংস্কৃতিক রাজধানী আর আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শেয়ার বাজার। এটি জাপানের বাণিজ্য, সংস্কৃতি এবং অর্থনৈতিক কেন্দ্র। জাপানের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ শহর। টোকিওতে স্বাগতম। মনে হচ্ছে জাপানে প্রথমবার এসেছি। হারিয়ে গেছি। बहुत खुश हूँ क्योंकि ये जो वीडियो स्पॉन्सर की है ना वो मेरे खुद के ऐप ने की है। तो गाइस मेरे और मेरे खास दोस्त ने काफी एक सीक्रेट কিছুক্ষণ আগে একটি আমেরিকান বিমান হিরোশিমায় একটি বোমা ফেলেছে। জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। ওই বোমার ক্ষমতা ২০,০০০ টন টিএনটির চেয়েও বেশি। সেই দিন ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান আত্মসমর্পণ করে। সেই থেকে জাপান চিরতরে বদলে গেল। জাপান তার অঞ্চলে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে ছিল। বিশ্বযুদ্ধের আগে জাপান বেশ কয়েক বছর ধরে চীন ও কোরিয়া দখল করে সেখানে গণহত্যা চালিয়েছিল। জাপানের দাপট ততক্ষণ কমেনি যতক্ষণ না কঠোর শর্ত প্রয়োগ করে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছিল। জাপানকে সামরিক বাহিনী গঠনে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ১৯৪৭ সালে একটি নতুন শান্তি সংবিধান কার্যকর করা হয়। পটসডাম ঘোষণার বিধান অনুসারে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ মেনে নেয়। স্নায়ুযুদ্ধের সময় জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। এটি পশ্চিমা এবং মার্কিন সুরক্ষার অধীনে ছিল। জাপান সেই সুরক্ষার উপর নির্ভর করেছিল এবং এখনও করছে, বিশেষ করে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার হুমকির মুখে। জাপানের সামরিক শক্তি যা সম্প্রসারণের আশা ছিল তা শেষ হয়ে গেল। শান্তিপূর্ণ দেশ হিসেবে এটি বিশ্ব অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। জাপানের আত্মসমর্পণ এবং তার ক্ষতিগ্রস্ত অবকাঠামো নিয়ে বিশ্বযুদ্ধের মাত্র ২০ বছর পর ১৯৬৪ সালে জাপান টোকিওতে অলিম্পিক গেমস আয়োজন করেছিল। আয়োজকদের জাপান আজ বিকেলে অলিম্পিকে ৯৪টি দেশ প্রতিনিধিত্ব করছে। ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে জাপানের সাফল্য ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক এবং মোটর গাড়ির শিল্পে জ্বলজ্বল করছিল। সম্পূর্ণ স্বয়ংক্রিয় উৎপাদনের আরেকটি ক্ষেত্র যেখানে ইলেকট্রনিক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনীতি, দক্ষতা এবং পণ্যের মান বৃদ্ধি। টয়োটা, হোন্ডা, সনি, সুশি এবং মাউন্ট ফুজির দেশ। বিশ্বের দ্রুততম শিনকানসেন ট্রেন ছাড়াও সামুরাই এবং সুমো। এটি ভূমিকম্প, বন্যা, বিচ্ছিন্নতা এবং আত্মহত্যারও দেশ। ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় টোকিও অনেক ধ্বংসের সম্মুখীন হয়েছে। একে রিং অফ ফায়ার বলা হয়। ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে ১১ই মার্চ ২০১১। এডো আমলে এটি এডো নামে পরিচিত ছিল। জাপানের ইতিহাসে এডো যুগ ছিল সবচেয়ে ধনী যুগগুলোর মধ্যে একটি। সেই সময়কালে ভাসমান পৃথিবী শব্দটি ব্যবহৃত হতো। এ এক বিনোদনের জগৎ যার মধ্যে ছিল পুতুল নাচ, লোককাহিনী আর গেইশা। এরপর হনশু দ্বীপে অবস্থিত শহরকে টোকিও নাম দেওয়া হয়, যার অর্থ পূর্ব রাজধানী। এটি জাপানের বৃহত্তম দ্বীপ যেখানে সুমিতা নদী প্রবাহিত হয়।
টোকিওকে জাপানের বাণিজ্য, শিল্প, সংস্কৃতি আর অর্থের ১ নম্বর কেন্দ্র হিসেবে বিবেচিত করা হয়। তাছাড়াও এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর, ৩৭ মিলিয়ন জনসংখ্যার সাথে। মানুষের কল্পনার কোনো সীমা নেই, এটা তার সৃজনশীল শক্তির সাথে সম্পর্কিত বলেই মনে হয়। The people of Japan. すみません。 জাপানে স্বাগত। 今から任天堂ワールドに行きます。 জাপানে অনেক অদ্ভুত এবং অনন্য কিছু বিষয় রয়েছে। এখানে আপনার মনে হবে তারা যেন বিশ্বের চেয়ে এগিয়ে আছে। আমরা এখানকার হোটেলগুলোতে যাব, যা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে সুন্দর। এই সমস্ত হোটেল একটি ভিডিওতেই দেখানো হবে। তবে শুরু করা যাক। টোকিওতে প্রথম দিনে আমাদের প্রথম হোটেলে পৌঁছানোর আগে এক ১৭ বছরের মেয়েকে পেয়ে গেলাম। আমরা তার সাথে একটা ট্যুর করব। সে নিজেই গাড়ি টানে। আমার নাম আয়ামি। আয়ামি, পরিচয় হয়ে ভালো লাগলো। দেখা হয়ে ভালো লাগলো। এই কাজ কি সহজ? হ্যাঁ, অবশ্যই। ইজি? সত্যি? হ্যাঁ। তারা ঘোড়া কেন আনে না? চলো যাই। চলো যাই। আরে আমার না খারাপ লাগছে। আপনি এটা প্রতিদিন করেন? না 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 না, সপ্তাহে একবার। আচ্ছা, সপ্তাহে একবার। কাজটি পছন্দ করেন? হ্যাঁ। আপনার বয়স কত? আমি জি। 17। আপনি কি? 17। এটা কি বৈধ? আমার বাবা। এটা আপনার বাবার? হ্যাঁ আপনার বাবা দিয়েছে? হ্যাঁ। সপ্তাহে একদিন কাজ করতে দেয়, কিন্তু আপনার বয়স তো মাত্র 17। আপনার তো স্কুলে যাওয়া উচিত। আহ, স্কুলে যান না? আমি যাই। আমি শুক্রবার স্কুলে যাই, রবিবার কাজ করি। রবিবার কোনো ছুটি নেই। হ্যাঁ। আমি জানি না সে কিভাবে কাজ করছে, কিন্তু তার বয়স মাত্র 17। এটা ওর বাবার গাড়ি। তিনি 22 বছর ধরে এই কাজ করছেন। যদিও সে একজন স্কুল ছাত্রী, কিন্তু সে সপ্তাহে একবার কাজ করে। এই ভ্রমণে আমাদের খরচ হয়েছে 3000 ইয়েন। এখানে কি করতে হবে সে আপনাকে সব বলে দিবে। আমি একটা ছবি তুলি, হ্যাঁ। সে আপনার ছবিও তুলে দিবে। প্রস্তুত? অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগতম। আমি ইংরেজি বলতে পারি না। না, তুমি ভালোই বলো। হ্যাঁ, সত্যি অনেক ধন্যবাদ। আপনার কথা বুঝছি। আমি খুব কষ্ট করে ইংরেজি পড়ি। আর আপনি খুব পরিশ্রমও করেন। আপনি খুব ছোট। হ্যাঁ, খুব ছোট। এটা অনেক কঠিন কাজ, তাই না? না, আসলে কেন? সহজ। মোটামুটি। 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 এনজয়। ধন্যবাদ। ওকে, এখন আমি এটা টেনে দেখব। এটার ওজন বোঝার ট্রাই করব। এই কাজের জন্য সে অনেক ছোট। मुझे ना लोगों की बातें सुनने में बड़ा मजा आता है। এটা একটু ভারী আছে, একটুখানি। আমরা তাকে টিপস দিব। আপনার বাবা? আমার বাবা বস। এটা আপনার জন্য এক্সট্রা। সত্যি? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আপনার দিন সুন্দর হোক। আপনারও। এটি হলো প্রথম হোটেল। এটাকে স্লিপিং পট বলা হয়, যা রেল স্টেশনের মাঝখানে অবস্থিত। আর ঘন্টা প্রতি ভাড়া দেওয়া হয়। এটা কিন্তু আরামের জন্য নয়, একটু বিশ্রাম নেওয়ার জন্য। তো আমরা এখন এখানে একটু রেস্ট নেব। খুলেছে? হ্যাঁ। ওকে। আমার রুম? হ্যাঁ, আপনার রুম। ও আল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আগামী 1 ঘন্টার জন্য এটা আমার রুম। লাইটও আছে। আমি একটু ঘুমাবো। আপনি এখানে বসতে, কাজ করতে অথবা ঘুমাতে পারেন। মানে আপনার ইচ্ছে মতো, যেমন 7-8 ঘন্টা। আমার জিনিসগুলো নেই। একটু শপিং করেছি। এই হোটেলটি স্থানীয়রা ব্যবহার করেন, পর্যটকরা নয়।
এই হোটেলটি ঘুমানোর জন্য নয়, একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই অনন্য জিনিসটি স্টেশনের ঠিক মাঝখানে। আপনি এটাকে হোটেল বলতে পারেন। আমি জানি না, তারা এগুলোকে স্লিপিং বট বলে, যা ট্রেন স্টেশনে অবস্থিত। 1.5 ঘন্টা পরে দেখা হবে। চলো। এরপর তারপর কোনো কর্মী নেই এমন একটা হোটেলে গেলাম, ভবিষ্যতের একটি রোবট হোটেল। আমরা হোটেলে পৌঁছে গেলাম, কিন্তু রুম সার্ভিস কিভাবে হবে? দেখুন, এভাবে স্বাগতম জানাবে, মানুষ কই? কেউই নেই। আমরা কিভাবে চেক ইন করব? দেখা হয়ে ভালো লাগলো। ও, ইংলিশ। আপনার পাসপোর্ট দেখাতে হবে। দেখে ভয় লাগছে। এই রোবটগুলো হোটেলে একা কিভাবে থাকে? ডাইনোসরদের হোটেল। পেমেন্টটাও নিজেই করতে হবে। Issuing a room card. The card issued is your room key. হেই, এই নিন রুম কার্ড। একটা ফ্রিজ আছে, সেলফ সার্ভিস। রাতে বোর হলে এটা খেলতে পারেন। দেখুন, রোবটের হোটেল। রুমে ঢুকতেই একটা রোবট স্বাগতম জানাবে। いらっしゃいませ。こんにちは。よろしくね。 আপনার রুমে একটা রোবট থাকবে, তার সাথে কথাও বলতে পারবেন। I'm going to dance now, so watch me. Turn on the light. Beam. এদের আরেকটি শাখা আছে, কিন্তু এবার এখানে ডাইনোসর নেই। বাস্তব মনে হচ্ছে, ভয়ানক বিষয়। এখানেও কেউ নেই। আমরা কি চেক ইন করতে পারি? এসব ট্যুরিজমের জন্য বানানো, পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এই রোবটগুলো স্থাপন করেছে, মানে হোটেলের প্রমোশনের জন্য। আসলে হোটেলের কর্মচারীরা কাউন্টার ডেস্কের পেছনে বসে আছে। স্মার্ট। আমরা যে হোটেলে ঘুমিয়েছিলাম তার পরেরটি ছিল মাঙ্গা হোটেল, আমার প্রিয় মাঙ্গা। একটা প্রশ্ন, ঠিক আছে? এটা হোটেল মাঙ্গা। আমরা কোথায়? এই হোটেলটি কোথায়? জানেন কোথায়? আমার আওয়াজ নিচু রাখা উচিত, কারণ মানুষ ঘুমাচ্ছে। আমার রুম কোথায়? এটি হলো মাঙ্গা আর্ট হোটেল নামে একটি অ্যানিমে হোটেল। আজ রাতে আমি এই গল্পগুলো পড়ব। চাইলে ইংরেজি বা জাপানি ভাষায় পড়া যায়। কখনো কখনো গল্পের বই মানুষকে প্রভাবিত করতে পারে, সচেতন করে তোলে। হোটেলটি মাঙ্গা ফ্যানদের জন্য বানানো হয়েছে। এটা আমার রুম, অথবা বলা যায় একটি সেমি রুম। মাঙ্গা বই। বইয়ের সংখ্যাটা দেখেছেন? ভিডিওটি কন্টিনিউ করার আগে বলতে চাই, জাপানের এই ভিডিওটির স্পন্সর প্রথমত আপনারা, আর তারপর দোকুন সৌদি পারফিউম। সমস্ত উপসাগরীয় দেশে এটি পাওয়া যায়। এটি সৌদি আরবে পাওয়া একটি আরব ব্র্যান্ড। আপনি খুব অনন্য আরবীয় স্টাইল অনুভব করবেন। উপসাগরীয় দেশগুলিতে পাওয়া যায়। এটা আমার পছন্দের একটা, সাথে জাপানে নিয়ে এসেছি। ধন্যবাদ ধকুন, এই পর্বের স্পন্সর। তারা এই পর্বের স্পন্সর। তারপর আমরা ট্রেনে ঘুমাতে গেলাম। গোসলের টিকিট। আজ আমরা ফার্স্ট ক্লাস ক্যাটাগরি বেছে নেব। তো এখন আমরা টোকিও স্টেশনে আছি। এটি সানরাইজ ইজুমো ট্রেন। এটি জাপানের সর্বশেষ স্লিপার ট্রেন। এটা জাপানের সানরাইজ ট্রেন, জাপানের একমাত্র ট্রেন যেখানে আপনি ঘুমাতে পারবেন। ট্রেনটির বৈশিষ্ট্য হলো এখানে গোসলের ব্যবস্থা আছে, আর এই বড় বড় জানালাগুলো দিয়ে আপনি বিছানা থেকে গ্রাম অঞ্চলের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। 1990 সাল থেকে
আমরা 1 মাস আগে এটি বুকিং করেছিলাম কারণ এটি সবসময় ব্যস্ত থাকে। এই ট্রেনে ঘুমিয়ে আমরা জাপান পার হব। আচ্ছা, তো জো এর জন্য আছে সুন্দর একটি রুম। এটা 2য় তলায়, যেখান থেকে গ্রাম অঞ্চলের একটি বেশ সুন্দর দৃশ্য দেখা যাবে। তো চলো যাওয়া যাক। ওকে, আমরা কি কিনবো? গোসলের টিকিট। হ্যাঁ, লিমিটেড। এটা সবাই পায় না। গোসল করতে আপনাকে একটা গোসলের টিকিট নিতে হবে। আমরা এখন আছি 2য় তলায়। গোসল করবেন? হ্যাঁ বাবা। হ্যাঁ, আমিও। আশা করি জো কিছু খাবার এনেছে। এটা নবী আসন। এটি 2য় থেকে 3য় শ্রেণীর, আর এটা বিনামূল্যে। 12 ঘন্টা বন্ধু, 12 ঘন্টা। 12 ঘন্টা? ভাই 2 ঘন্টা থাকো, আমরা আবার ফিরে আসছি। আচ্ছা, পরে দেখা হবে। আমি তাদের বিদায় জানাচ্ছি। ইজোমতে যেতে 12 ঘন্টা লাগবে। বিসমিল্লাহ, শুরু করলাম। দক্ষিণের দিকে 12 ঘন্টা, ওকামায়া শহরে। এটা আমার রুম, এটা আমার জায়গা, আর এটা ঘুমানোর পোশাক। এটা কয়েদিদের মতো। এটা এক অভিজ্ঞতা। জাপান যেন এক অভিজ্ঞতায় পরিপূর্ণ। ওকে, এখন আমরা অন্ধকার দেখব। হ্যালো, কেমন আছেন? একটা রেফ্রিজারেটর আছে, গ্রিন টি আছে এতে। বিদায়। এটা আমার রুম। বিস্ময়ময় এক গ্রহ। এটা আমার রুম। হ্যালো, কেমন আছেন? 高橋の次は新見に停まります。Literally just share my unused internet with Honeygain and I'm earning now. What are you waiting for? আমরা ওকামায়া থেকে কিয়োটোর উদ্দেশ্যে যাত্রা করব। অতীতে এটিকে শান্তির রাজধানী বলা হতো। 1000 বছরেরও বেশি সময় ধরে এটি জাপান সাম্রাজ্যের রাজধানী ছিল। ওসাকা শহরে যেতে আমরা 1 ঘন্টার একটা ট্রেন নিলাম। এটি জাপানের 2য় বৃহত্তম শহর। এটি জাপানের জাতীয় রান্নাঘর হিসেবে পরিচিত। ওসাকাতে একটি অদ্ভুত হোটেল আছে যা গেমিং হোটেল নামে পরিচিত। এটি গেমারদের জন্য একটি হোটেল। এটা একটা হোটেল, একটা গেমিং হোটেল। আচ্ছা, তো হ্যালো, ভাবুন তো কি আশ্চর্য এক হোটেল। এই লাল আলোতে নিজেকে একজন গেমার মনে হচ্ছে। তো এখন চেক ইন করা যাক। সব অতিথিরা এখানে আসলে খেলতে ও ঘুমাতে আসে। সুপার সামুরাই জো। ওয়ান পিস হলো পৃথিবীর সেরা অ্যানিমে। সত্যি দেখতে কত সুন্দর। একটা বড় লাল রুম, জায়গাটা খালি। আসলে সবাই নিচে খেলতে গেছে। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভিআইপি। এটা 5000 ইয়েন, মানে $40। আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে এনার্জি ড্রিঙ্ক পান করা উচিত। জানি না আসলে কেন। এখন রাত 11:30। অনেক চিনি। এই লোকটা ঘুমাচ্ছে না। ভিআইপি গেমিং, সারা রাত গেমিং, তাই না? আপনি আপনার সব বন্ধুদের এখানে আনতে পারেন, তারপর আপনাকে কখনোই এই গেমিং জোন ছেড়ে যেতে হবে না।
বাতি ঘরটাতে গুলি করো। আমরা টোকিওতে ফিরে এসেছি। এই পর্বের জন্য শেষ হোটেলটি একেবারে অনন্য, কারণ এটি পৃথিবীর সবচেয়ে পুরনো হোটেল। এটি মাউন্ট ফুজির পাশে। এটা মাউন্ট ফুজি। আমরা টোকিও থেকে শেষ হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। পৃথিবীর সবচেয়ে পুরনো হোটেলটি ঠিক আমার পেছনে। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। ও হ্যাঁ, এটা জাপানে অবস্থিত। আমরা এখানে এক রাত থাকবো। এমন একটি হোটেলে প্রবেশের অভিজ্ঞতা যা 1300 বছরেরও বেশি পুরনো। তো চেক ইন করা যাক। আমরা এখন রুমে চেক ইন করতে যাব। সুন্দর সার্ভিস। এখানে আপনি ঘরে জুতা পরতে পারেন না, কারণ ঘরের ভেতরে মানুষ এখানে মেঝেতেই বসে। এই ঘরটিকে তাতামি ঘর বলে। তো একে বলা হয়ে থাকে রিকোয়ান স্টাইল, আর এই ঘরটিকে বলা হয়ে থাকে তাতামি ঘর। আমরা গত 1000 বছরের অভিজ্ঞতা নেব। 705 খ্রিস্টাব্দ থেকে আপনি পুরনো ঐতিহ্যবাহী জাপানি স্টাইল দেখতে পারেন। আর এই হোটেলটি জাপানের প্রাচীন সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। এটি 52 প্রজন্ম ধরে একই পরিবারের মধ্যে বংশানুক্রমিকভাবে চলে আসছে। জাপানিরা বাড়ির ভেতরে এইভাবে হাঁটে। রাজার মতো বিলাসিতা, তাই না? হয়তো কোনো উচ্চ শ্রেণীর সামুরাই এমন রুমে থাকতো। প্রতি রাতের ভাড়া $350 মার্কিন। 2011 সালের আগে হোশি হোটেল প্রাচীনতম হোটেল ছিল। তারপর এই হোটেলটি প্রমাণ করলো যে তারাই সবচেয়ে পুরনো। 1300 বছর। এই হোটেলটি কবরস্থান আর বংশতালিকার মাধ্যমে প্রমাণ করেছে যে এটিই সবচেয়ে প্রাচীন। ভাবুন একবার, তাদের পূর্বপুরুষদের কবর ছিল প্রমাণ। আপনার আশেপাশের তাপমাত্রা 0 সেলসিয়াসের নিচে, কিন্তু আপনি আপনার ঘরে অনায়াসে বাথটাবে বসতে পারবেন। আমরা আছি 2 পাহাড়ের মাঝখানে। ভাবুন একবার, তাদের পরিবারের 52 প্রজন্ম এখানেই ছিল। আর তারা এটা বানানোর জন্য এই এলাকাকে বেছে নিয়েছে, কারণ এখানে ঝর্ণা, পাহাড়, গাছ ও হরিণ পাওয়া যায়। তাদের উপরে কোনো প্রভাবই পড়েনি, এমনকি যুদ্ধও না। মানুষ তাদের শরীরের সুস্থর জন্য গরম ঝর্ণা ব্যবহার করত। যখন তারা গরম ঝর্ণার পানি পান করত, তখন তাদের পেটে ভালো লাগতো, আর তখন তারা ঔষধি উদ্দেশ্যে গরম ঝর্ণা ব্যবহার করত। ভাবুন, তাদের 53তম দাদা এখানে বসে আছেন। কি অদ্ভুত ইতিহাস! আমরা এতদিন এই ব্যবসা টিকিয়ে রাখার একটি কারণ আছে। পাহাড়ের গভীরে শুধু আমরাই ছিলাম। আমরাই, আমাদের কোম্পানির নীতিবাক্য শুধুমাত্র রিউকান ব্যবসার উপর ভালোভাবে মনোযোগ দাও। মনে হচ্ছে যেন স্কুলের কোনো ক্লাসে আছি, স্কুলের ক্লাসরুমের মতো। একদম একদম অসাধারণ। रील वायरल करने के लिए सिर्फ ट्रेंड फॉलो करना जरूरी नहीं है, बल्कि सही स्ट्रेटेजी भी चाहिए। ये 4 सीक्रेट जान लो और अपनी रील्स को रॉकेट की स्पीड से वायरल करो। देखो, इंस्टाग्राम पे हर दिन हजारों रील्स अपलोड होती हैं, पर सिर्फ कुछ ही रील्स वायरल होती हैं, क्योंकि आधे लोगों को यही नहीं पता है कि ट्रेंडिंग रील्स कैसे बनाना है, वायरल हैशटैग कैसे फाइंड करना है, और कौन से टाइम पे रील डालने से रील वायरल होती है। और रील वायरल करने का सीक्रेट क्या है, पहले मुझे भी ये सब नहीं पता था, इसलिए मेरे भी रील्स पे ऐसे 1-2 हजार व्यूज ही आते थे। पर फिर मुझे सीखो ऐप के बारे में पता चला। सीखो ऐप पर एक शो आता है, इंस्टाग्राम सीक्रेट। ट्रेंडिंग रील कैसे बनाएं, रील वायरल करने का न्यू टाइमिंग कौन सा है, वायरल हैशटैग कैसे फाइंड करना है, और सबसे मेन रील वायरल करने के 4 सीक्रेट कौन से हैं। सीखो ऐप के एक्सपर्ट इन सभी टॉपिक्स के बारे में आपको शॉर्ट वीडियो में सब कुछ सिखा देंगे। अगर तुम भी अपनी रील्स वायरल करना चाहते हो और मेरे जैसे व्यूज देखना चाहते हो, तो सीखो ऐप डाउनलोड कर लो। तो इंस्टॉल बटन पे क्लिक करो और सीखो ऐप डाउनलोड करो। Dime, esto es lo que tú quieres.